অক্সিজেন ফুড অ্যান্ড টক, তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। তার জীবনকে সে কীভাবে দেখতে চায়, সেটা আসলে আমরা যা চাই আমরা তাই আসলে। কিন্তু আজকে 100টা পেলো আর বড় হয়ে 20টাও অ্যাচিভ করতে পারলো না, তখন কিন্তু খুব গোলমাল হয়ে যাবে। মানে আমি যেরকম আমার বাবাকে সব বলতে পেরেছি, সেরকম যেন আমার ছেলেও বলতে পারে। চাকরির পাশ থেকে নিশ্চয়তা শব্দটা কারা যেন ইরেজার দিয়ে মুছে দিয়েছে। সেও জানে না যে পরের মাসটাতে তার চাকরি আছে না নেই, না কোন অবস্থায় থাকবে, সেও জানে না। এই রকম একটা পরিস্থিতিতে বেড়ে উঠছে যেমন বহু ছেলে কাতারে কাতারে মধ্যবয়সী, পলাশও একজন তাই। সরকার টেলিভিশনের বেস্ট অ্যাক্টরকে প্রাইজ দিচ্ছে অবধি ঠিক আছে, তাকে অর্থ পুরস্কার দিচ্ছে, এটার মধ্যে যেমন কোনো র্যাশনালিটি নেই, তেমনি অনেক কিছুর মধ্যে কোনো র্যাশনালিটি ছিল না। এটা ভীষণ বিদঘুট একটা টাইম, মানে এইখানে কোনো র্যাশনালিটি এখানে কাজ করছিল না। জীবন তার খুবই সরল, কিন্তু তার জীবন কিন্তু সবসময়তেই নিজস্ব বৃত্তের মধ্যে ঘেরা। আর এবার তিনি নিয়ে আসছেন ফেরা, তবে কার কাছে ফিরছেন, কীভাবেই বা ফিরছেন, সেগুলোর কথা বলবে সম্পর্ক। তো প্রথম ঋত্বিকদা, যেটা তোমার থেকে জানতে চাইবো সেটা হলো, সম্পর্ক তৈরি করা না সম্পর্ক ধরে রাখা, কোনটা তোমার কাছে বেশি কঠিন হয়েছে? সম্পর্ক, এই দুটো আলাদা আলাদা স্টেজ এবং দুটো খুব গুরুত্বপূর্ণ কাজ। সম্পর্ক তৈরি তো হয়ে গেল, কিছু সম্পর্ক রক্তের খাতিরেই হলো, কিছু সম্পর্ক তৈরি হলো। তারপরে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে সেই সম্পর্ককে যত্ন করা, সম্পর্ককে ধরে রাখা আসলে চেপে চুপে যাবে না আসলে। মানে যেহেতু এটা দুটো মানুষ বা একাধিক মানুষের মধ্যে, বা দুটো মানুষ যদি ধরে নিই, দুজনকেই সেই সম্পর্ককে যত্ন করতে হয়, তা না হলে একটা সম্পর্ক ফাইনালি থাকে না আর কি। মানে ওটা কোনো অভ্যাস নয়, সম্পর্ক একে অপরকে যত্নও করতে হয়। দাদা, এই যে তুমি বললে কিছু সম্পর্ক রক্তের খাতিরে হয়ে যায়, সেক্ষেত্রে বলবো যে এখনকার প্রজন্ম, যাদের আমরা জেনজি বলছি, তারা কিন্তু রক্তের সম্পর্ক এবং তারা মানেই গুরুজন, তাদেরকে সম্মান করতেই হবে, কারণ বাড়ি থেকে শেখানো হয়েছে তারা তোমার থেকে বয়োজ্যেষ্ঠ, অভিজ্ঞতায় বড়। তারা অনেকে এই জিনিসটা মানে না। এবং তুমি নিজের জীবনের ক্ষেত্রে কি দেখেছো, মানে যারা রক্তের সম্পর্কের ক্ষেত্রে গুরুজন, তাদের মানেই কি সম্মান করতে হবে, না জীবন শিখিয়েছে না মানে এটা যাই হোক না কেন সম্মানীয় নয়? হ্যাঁ, মানে দেখো, সম্মান ফাইনালি মানুষ ওটা তার অর্জন হয়। মানে ওটা তুমি জোর করে চাপিয়ে দিলেই তুমি সম্মান পাবে না। এটা একদমই সত্যি কথা। মানে জাস্ট সে বয়সে বড়, এটাই একমাত্র পয়েন্ট হতে পারে না তাকে সম্মান করার। তাকে সম্মানীয় হয়ে উঠতে হবে কোনো একটা ভাবে। তো সেইটা একটা খুব সেটাই আসল। জোর করে চাপিয়ে দেওয়া সম্মান ফাইনালি, মানে সেই সম্মান আর রক্ষা হয় না। কোনো একটা সময় সেই জোর সরে গেলে তখন সম্মানটাও সরে যাবে। আর যাকে সম্মান করতে চাইবে মানুষ, তার জন্য আলাদা করে আর জোর খাটাতেও হবে না, ওটা সে তার নিজের মতন করেই সে তাকে সম্মান করবে। তাহলে তোমার কাছে গুরুজন বলতে কারা? এবং তুমি যখন আজ তোমার সন্তানকে শেখাও এরা গুরুজন, এদেরকে সম্মান করতে হবে, নাকি শেখাও না, কিভাবে শেখাও? মানে গুরুজন শব্দটা খুব ভারী, আমরা খুব সহজে ব্যবহার করে ফেলি। তুমি কিভাবে তোমার জীবনের সঙ্গে আত্মোপলব্ধি করেছো, তুমি কিভাবে তোমার পরবর্তী প্রজন্মকে সেটা শেখাও? দেখো, একজন যে গুরুজন হবে, মানে তাকেও গুরুজন হয়ে উঠতে হবে আসলে। তো সে যদি গুরুজন হয়ে ওঠার কোনো যোগ্য একটা মানুষ হন, তো তাকে পাশ থেকে তোমাকে শিখিয়েই দিতে হবে না। ঠিক তুমি বুঝতে পারবে যে এই মানুষটি তোমার সম্মানের যোগ্য। মানে তুমি সে আজকের জেনারেশনের হোক বা আগের জেনারেশনের হোক, মানে কাকে আসলে সম্মান করব বা কেন সম্মান করব, সেই বোধটা মোটামুটি সবার কাছেই মোটামুটি একটা পরিষ্কার থাকে। সবাই জানে যে মানে সম্মানীয় বলতে তার কাছে কী, সেটা প্রত্যেকেরই একটা নিজস্ব ধারণা থাকে। তো সেই ধারণাটা যাতে তার পরিষ্কার হয়, আমি আমার সন্তানকে এইটাই শেখাতে চেষ্টা করি, যেন সেই ধারণাটা তার আগে সম্পূর্ণ হোক, সেই ধারণাটা সে তৈরি করুক। তারপরে কাকে সে গুরুজন মনে করবে, কাকে সে সম্মানীয় মনে করবে, সেইটা যেন সে তার নিজের মতন করে বিচার করে নিতে পারে। কিন্তু ছোটোবেলা থেকে যখন আমরা বড় হচ্ছি, তখন মানে বড়দের প্রণাম করলে বা কোনো কিছুর ক্ষেত্রে তারা আশীর্বাদ করে বলে যে বড় হও, কিন্তু বড় মানুষ হও, বড় মনের মানুষ হও, এটা খুব কমজন বলে। এবং এখন এতটাই আমরা দৌড়ের মধ্যে আছি, সর্বত্র কম্পিটিশন, পড়াশোনা থেকে শুরু করে কেউ ক্রিয়েটিভ ফিল্ডে গেলেও, সেক্ষেত্রে দাঁড়িয়েও এই বড় মানুষ হওয়ার বা বড় মনটাকে তুমি কতটা আগে রাখো, সেটা সত্যি কি বাস্তব জীবনে খাটে? যখন আমরা প্রতিযোগিতার মধ্যে পড়ি, যখন আমাদের অর্থ উপার্জন করতে হবে এবং ভালো থাকতে হবে, এই দায়বদ্ধতার মধ্যে পড়ি।
হ্যাঁ, আসলে মানে তুমি কীরকম মানুষ হবে সেটা একেবারেই মানে এটা একটা ব্যক্তিগত চয়েস দিয়ে তৈরি হয়। যে তুমি কাকে তোমার ভালো থাকা বলছো, কাকে তোমার খারাপ থাকা মনে করছো, কি আসলে তুমি জীবনে সুখ বলতে আসলে কতগুলো গাড়ি বাড়ি চাইছো নাকি অন্য কিছু, এইগুলো তো ম্যান টু ম্যান ভ্যারি করে আর কি। তো এই যে তুমি বললে বড় হও, হয়তো বড় হও যখন আমরা আগেকার মানে মানুষ যখন আশীর্বাদ করে বড় হয়, বড় হও বলতো, আসলে বড় মানুষ হওয়াই বলতো হয়তো। আমরা যে বলি শুভ বিবাহ, আমরা সুখকর বিবাহের কথা বলি না। আমরা কি আর চাই না যে সুখকর বিবাহ হোক? সবাই বিয়েটাকে শুভ হোক শুভ হোক করতে করতে তার মানে তো এই নয় সবাই চাইছে একটা সুখকর বিবাহ হোক। হ্যাঁ, কিন্তু বলছে শুভ বিবাহ। তো কিন্তু ওই যে যে সুখকর বিবাহটা ফাইনালি জাস্ট বিয়েটা হলেই কমপ্লিট হবে না, ওটা যাদের দুজনের বিয়ে হলো, ওই যে যত্নের কথা বলছিলাম তা সেখানেও একটা যত্নেরও ব্যাপার থেকে যায়। সেরকম তার জীবনকে সে কীভাবে দেখতে চায়, সেটা আসলে আমরা যা চাই আমরা তাই আসলে। হ্যাঁ, তো তো আমি কি চাই সেটা খুব গুরুত্বপূর্ণ, সেটাই আমি হয়ে উঠবো। তুমি বা অপাদি দুজনেই যখন মানে যখন তোমাদের সন্তানের কথা বলো এবং মানুষ করার ক্ষেত্রে কতগুলো জিনিস যেটুকুনি দেখিয়েছো তাতে একটা জিনিস বুঝেছি, তোমরা ওকে এটা হতে হবে বলো কম, মানে মিথ্যে বলো না, এটা থেকে বেশি মনে হয় চোখের সামনে করে দেখাও যে মিথ্যেটা বলা যায় না, বা মানে কোন কোন ক্ষেত্রে মিথ্যে বলতে নেই। সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি আরেকটু বলো যে কোন কোন জায়গাগুলোয় তোমরা ওকে তৈরি মানে নিজেদেরকে আরও বেশি তৈরি করেছে এমনভাবে যে তোমাদের দেখেও শেখে যে কোনটা ঠিক কোনটা ভুল, শুধুমাত্র মুখে বলায় নয়। হ্যাঁ, এটা একদম দেখো, যখন আমরা এই জেনারেশন একদম বই পড়ে না, এবং এই জেনারেশনের কাছে একটা বিরাট সমস্যা হচ্ছে যে কী করে তুমি তার বাচ্চাকে তার স্ক্রিন টাইম কমাবে বাড়াবে, এই সব ঘটনাগুলো যখন আমরা জাস্ট সদ্য বাবা মা হয়েছি, তখন এই ব্যাপারে আমরা বুঝতে পারি যে এই ব্যাপারে আমাদের ওখানটা বুঝতে হবে, আমাদের ওখানটা জানতে হবে যে কী কী করলে কী কী হবে। তো একটা বাচ্চা যখন বেড়ে ওঠে তখন আমাদের বন্ধু বান্ধবদের বাচ্চাদেরও দেখছিলাম যাদের আগে মানে সন্তান হয়েছে, যে তাদের অনেকেই মানে মানে অনেক বাচ্চাই ফোন দেখছে, মানে অতি শিশু বয়স থেকে ফোন দেখছে, কারণ বাবা মা দেখছে যে ও তাদের চুপ করে যাচ্ছে, বা তো তার ফলে এই মুহূর্তে তার ফল বিভিন্ন স্কুলে 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 কিন্তু তুমি যদি যারা পড়াশোনা শিক্ষার সাথে যুক্ত পড়ায় বাচ্চাদের পড়ায় তাদেরকে জিজ্ঞাসা করলে জানতে পারবে, ডাক্তারদের জিজ্ঞাসা করলে জানতে পারবে যে তার এফেক্ট দেখা যাচ্ছে বাচ্চাদের মধ্যে, যে যে বাচ্চাটি অনেক বেশি সময় মানে স্ক্রিন টাইম কাটিয়েছে, তার তাকে দেখে বোঝা যাচ্ছে যে তাই যে সে স্কুলে গেলে মাস্টার বাড়িতে দেখে বলছে যে ও তো ফোন দেখছে, তো অথচ সে তার হাতে ফোন নেই, কিন্তু তার 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 চেহারায় তার ব্যবহারে সেটা বুঝে ওঠা যাচ্ছে। সেই রকমই এই যে তখন আমাদের একজন একটা জায়গায় পড়লামই আর কি, যে বাচ্চাকে তুমি যদি মনে করো যে তুমি তাকে বই পড়া শেখাবে, যে চাও যেতে হবে বই, তাহলে বই পড়া খুব ভালো বলে লাভ নেই, তোমাকে বই পড়তে হবে। তুমি বই পড়লে তবে বাচ্চা বই পড়বে, দেখবে যে একটা মানে এটা একটা পাস টাইম, এইভাবে একটা মানুষ সময় কাটায়। কিন্তু তখন আমি ভেবে দেখেছি যে আমিও তো সেইভাবেই বই পড়া শিখেছি, যে আসলে আমি দেখছি আমার বাড়িতে আমার বাবা তো বই পড়ছেই, পাশাপাশি আমার দাদারাও বই পড়ছে, আমার মাও বই পড়ছে, তো সেইখান থেকেই তো আমার বই পড়া শেখা। তো আমার ছেলে বই পড়া শিখেছে, তো সেটার অবশ্যই ওরই খানিকটা ক্রেডিট, যে ও যে ফাইনালি বইটা, হতেই পারতো যে আমার থেকে বই পড়তে বসলো কিন্তু বইটা ওর ভালো লাগলো না, মানে বই পড়তে ওর ভালো লাগলো না, অন্য কিছু একটু স্পোর্টই হয়ে যেতে পারতো, তো সেটা ও হয়নি, বা বইও পড়তে থেকেছে। তো এইটা খানিকটা ওরও গুণ, আর খানিকটা আমরা একটা পরিবেশ তো বাবা মাকে তৈরি করতেই হয়, তো এইরকম নানানবিধ করে তৈরি করার চেষ্টা করেছি। বা ধরো একটা দুটো উদাহরণ তুমি বললে তাই বলছি, যে যে হয়তো ও যা যা চাইছে, মানে সাংঘাতিক ডিমান্ডিং নয়, কিন্তু ও যা যা চাইছে আমি হয়তো ধরো ওকে 100টা জিনিসই দিতে পারি, যে 100টা জিনিস চাইছে, কিন্তু আমি ওকে ইচ্ছে করে 80টা দিলাম, যে আমি জানি যে ওই 20টা না পেলে ওর জীবন কিছু তোলপাড় হয়ে যাবে না, কিন্তু আজকে 100টা পেলো আর বড় হয়ে 20টাও অ্যাচিভ করতে পারলো না, তখন কিন্তু খুব গোলমাল হয়ে যাবে। তো না পাওয়াটা যে একটা স্বাভাবিক ব্যাপার, তো সেইভাবে আমি আমার মতন করে মানে বুঝিয়েছি, বা ও শিখেছে। এখন ও জানে যে মানে একটা জিনিস চাইলাম আর চাইলেই যে পেয়ে যাব না, সেটা খানিকটা ওটা একটা শিক্ষারও পার্ট বলে আমার মনে হয়, যে কারণ একটা সময় তো আর আমরা থাকবো না, ওকে ওর জীবন কাটাতে হবে। তো এখন আজ থেকে যদি ও জানে যে সবই আসলে চাইলেই পাওয়া যায়, আর আসলে তো জীবনটা সব চাইলে পাওয়া যায় না, তো তার একটা
তার একটা ধারণা হয়ে রইলো। ওইভাবে বলিনি কিন্তু যে একটা সময় আসবে যখন তুমি চেয়ে পাবে না, সেটা ওইভাবে বলা হয়নি, কিন্তু জীবনের মধ্যে এটা ওর রয়েছে। তো হয়তো এটা কোনোভাবে হেল্প করবে, আমাদেরও তো ওইভাবে শেখায়নি, কিন্তু আমাদের বেড়ে ওঠা তো 100টা জিনিস চাইলে আমরা 100 জিনিস পেতাম না, এবং কোনো কোনো সময় এটাও জানতাম যে এখন চেয়ে লাভই নেই, এখন পাওয়া যাবে না সেইটাও জানতাম। তো তো সেই সবগুলো তো সেগুলো তো কোনোভাবে হেল্পই করেছে যখন বড় হয়েছি। যখন যখন বড় হচ্ছি তখন হয়তো কোনো কোনো ক্ষেত্রে বিরক্ত লেগেছে যে দিতে পারতো, এটা কেন করছে, হ্যাঁ শুধু শুধু এটা দিচ্ছে না আমাকে, এটা নিজের মনে হয়েছে হয়তো, কিন্তু আজকে জানি যে তার কী কী সুবিধা আমি ভোগ করছি মানে অ্যাজ এ মানুষ। তো সেইগুলোই কোনো রকমভাবে। রীতিকা, এখন তুমি তুমি বা অপরাজিতা দি দুজনেই এমন একটা কেরিয়ারের ক্ষেত্রে বলো, জীবনের ক্ষেত্রে এমন একটা জায়গায় আছো, তোমরা নিজেদেরকে জৌলুসে মোড়ে রাখতেই পারতে আতিশয্যে, সেটা কি কনসাসলি তোমরা করো না, বা ইচ্ছা করেই তোমরা কোথায় যাচ্ছ, কোন রেস্টুরেন্টে খাচ্ছ, সেটা কোথায়, মানে কতটা ভালো আছো, মানে সুখের বিজ্ঞাপনটা কি ইচ্ছা করেই দাও না? সেটা কি তোমাদের, মানে তোমার ওই ব্যারাকপুর থেকে বড় হয়ে ওঠাটাই শেখানো, মানে এগুলো ওইভাবেই ট্রেন্ড? না আমার ওই মানে দেখো, যখন যখন ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ছিল না, তখন তো এটার কোনো প্রশ্ন ছিল না যে আমি দুপুরবেলা খেলাম, বিকেলের দিকে আমি একটা রিক্সা ভাড়া করলাম, একটা মাইক ভাড়া করলাম, আজ দুপুরে আমি ভাত তো খেয়েছি বটেই, তার সঙ্গে কাগজি লেবুও ছিল, এটা তো বলতে বলতে যাইনি। তো এটা যখন বলতে বলতে যাইনি, আজকেই বা কেন আমি বলতে বলতে যাব যে আজকে আমার খাওয়া দাওয়াটা ছিল এই, আমি ওখানে গেছি, ওখানে থেকেছি। আসলে মানে আমরা আমাদের সোশ্যাল লাইফ আর ব্যক্তিগত লাইফ তো আলাদাই ছিল। তো সোশ্যাল মিডিয়াতে যেই মুহূর্তে আমি একটা জিনিস দেবো, সেটা তো একটা সোশ্যাল লাইফের আর একটা পার্ট আর কি। তো ফলে সেই ব্যাপারে আমরা দুজনেই, মানে অপরাজিত তো আসলে সোশ্যাল মিডিয়াতেই প্রায় অলমোস্ট নেই, সম্প্রতি ইনস্টাগ্রাম করে, কিন্তু মানে কতটা আমি মানে সোশ্যালি জানাবো আর কতটা আমার ব্যক্তিগত, এই ব্যাপারে আমার ধারণা খুব স্পষ্ট। তো সেখান থেকেই এইটা করা। আর বাকি তো আমি আমার জীবন মানে আনন্দে কাটাই, এবং মানে মোটামুটি আমি একটা, যে আমার যা রোজগার তাতে আমার জীবনটা আমি যেভাবে চাই সেই আরামেই কাটাতে পারি আর কি। আমার যা যা আমার চাওয়া, আমাকে আর ফাইনালি খুব একটা সেটাকে এডিট করতে হয় না, আমি সেগুলো পাই, তো পেতে পারি। তো সেটাও একদিনে হয়নি, কিন্তু আজকে সেটা তো হয়েছে। তো এটা দিয়ে যথেষ্ট। আবার 50-50টা লোককে এটা নিয়ে আমার জানানোর কিছু নেই। এটা, এই যে জৌলুসের কথা যখন এলো তখন সাফল্যের কথাটাও একটু তুলবো। ওটাও আবার ছোটোবেলার একটা জায়গা, যে দেখবে ছোট, মানে বেশিরভাগ পরিবারে আমি দেখেছি যে যে দাদা বা যে দিদি পড়াশোনায় খুব ভালো, যে একটা বড় চাকরি করছে, যার একটা বড় গাড়ি আছে, বড় বাড়ি আছে, তাদের দেখে প্রথম থেকেই বলে ওই দাদাটার মতন হয়েও, ওই দিদিটার মতন হয়েও। কিন্তু যে মানুষটা হয়তো তেমন কিছু জীবনে সাফল্য তথাকথিত পায়নি, খুব কম সময়ে বলা হয় এই মানুষটার মতন হয়। সে হয়তো কিছুই করে না, পাড়ার একটা স্কুলে কয়েকটা বাচ্চাকে পড়ায়, তাতে খুবই তার অল্প উপার্জন, তার মধ্যেই চলে। কখনো বলা হয় না এর মতন হয়েও। তোমার মনে হয় যে এটা ছোটোবেলা থেকে ওই আমাদের বড় হওয়ার ক্ষেত্রে কোথাও একটা আমাদের কীভাবে গড়া হয়েছে, তো একটা কোথাও গণ্ডগোল থেকে গেছে, যে সাফল্য কোথাও একটা দেখিয়ে দিয়েছি এটাই ভালো মানুষ হওয়া, এইভাবেই জীবন তৈরি হতে হবে? হ্যাঁ, হ্যাঁ, সেটা তো খানিকটা ভয়ই, এবং মানে বাবা মা তারা আসলে ফাইনালি চায় যে একটা ছেলে মেয়ে বা যে সন্তান আর কি, সে তার মতন করে একটা স্বাবলম্বী হোক, তার তো ফাইনালি চাওয়াটা হয়তো ভালো থাকে, কে কী কোন ভাষায় কাকে কী বোঝাচ্ছে, সেটা একটা ব্যাপার। তো এইবার এরকম আমাদেরও কখনো কখনো শুনতে হয়েছে, ওর দারুণ রেজাল্ট, ওর কী সুন্দর পড়াশোনায়। হ্যাঁ, তো ছোটোবেলাতেও এইটা নিয়ে তর্ক করতাম। হ্যাঁ, তো তো এই যে ও পরীক্ষার পরে, মাধ্যমিকের পরে সেই লম্বা ছুটিতে, হ্যাঁ ও এইটা সবাই একটা সময় ছিল না, ওই সময় কিছু একটা শিখতে হবে। হ্যাঁ, নয় কম্পিউটার শিখবে না, আমাদের আগের জেনারেশনটা অবধি টাইপ শিখতো, আমাদের জেনারেশন থেকে কম্পিউটার চলে এলো। হ্যাঁ, তো আমি বাড়িতে বলেছিলাম যে শোনো না, আমি তো কিছু শিখবো না আর কি, প্ল্যান করেছিলাম যে ওই 3 মাসটা আমি খালি মানে পুরো বয়ে যাবো আর কি, হ্যাঁ কিছু শিখবো না। তো তো এই নিয়ে আমার সঙ্গে মার খুব তর্কাতর্কি হতো। তো আমি কিছুই শিখবো না ওই সময়। তখন বলছি ঠিক আছে, যদি একটা কিছু শিখলেই হয় তাহলে আমি হারমোনিয়াম রিপেয়ারিং শিখবো। হ্যাঁ, মানে যেটা আমার কোনো ভোগে লাগবে না, আমার বাড়ি থেকেও শেখানো হবে না, মানে ওইটাই আমি খুঁজে খুঁজে বার করেছিলাম। হ্যাঁ, যে হারমোনিয়াম রিপেয়ারিং শেখাও তাহলে, হ্যাঁ মানে তাহলে ওইটা শিখে নেবো। হারমোনিয়াম রিপেয়ারিং শিখে কী হবে, কম্পিউটার শিখি বা কী হবে। হ্যাঁ, তখন তো এই করে করে কাটিয়েছি। হ্যাঁ, কিন্তু আসলে তোমার ভালো থাকা বা খারাপ থাকাটা যে তোমার তুমি কি, হ্যাঁ ভালো হওয়ার তো আরেকটা ব্যাপার, মানে তুমি ভালো, মানে এগুলো কি তোমার পেশাটা খুব দারুণ হয়ে যাক, তুমি একটা সফল
কেরিয়ারগতভাবে একটা সফল মানুষ হও, তার উপরে তোমার ভালো থাকাটা খুব ইম্পর্ট্যান্ট। এইটা কখনো আমাদের শেখানো হয়নি। মানে তোমার ভালো থাকাটার সঙ্গে তোমার উপার্জনটার একটা দরকার আছে, টাকা একটা খুব ইউটিলিটির ব্যাপার, কিন্তু তার বাইরে আরও অনেকগুলো জিনিস আসলে তোমাকে ভালো রাখবে। এইটা আমরা ছোটো থেকে শিখেছি, এবং এটা আমরা ছোটো থেকে দেখেওছি, আমাদের পরিবারেও দেখেছি আসলে। তো আমাদের বড় সংসার, আমরা 3 ভাই 1 বোন। আমার বাবা এলআইসিতে চাকরি করতেন। তো মানে সচ্ছল মধ্যবিত্তই ছিলাম, কিন্তু মানে একটা উপরি কিছু ছিল না জীবনে। তো ফলে কিন্তু ভালো থাকাটার সঙ্গে যে ওটার যে একদম সরাসরি সম্পর্ক নেই, যে বছরে প্রত্যেক বছরই বিরাট বিরাট বেড়াতে যাওয়া হয় না, হ্যাঁ, কিন্তু তাতে ভালো থাকা আটকাচ্ছে না। এইটা জানতাম, এইটা জানতাম। তো এইটাই বোধহয় ড্রাইভিং ফোর্স আর কি। বেশ, এবার যদি ফেরা এই শব্দটা নিয়ে আসি, এখন যখন নিজে বাবা হয়ে গেছো, তখন নিজের বাবার কোন কোন জিনিসগুলো মনে পড়ে যে এইগুলো বাবা বলতে, এগুলো শুনলে হতো, ইস, তখন কেন ভুল বুঝেছিলাম? না, বাবা আসলে ভীষণ ভাবে কি বলবো, আমাদেরকে মানে স্বাধীন মতাবলম্বী বানানোর প্রক্রিয়াতে ছিল। আজকে বুঝতে পারি যে যে প্রত্যেকেরই নিজের একটা মত হবে, পথ হবে। কারণ অনেক বিষয় নিয়ে বাবার সাথে মানে যখন মানে আফটার মানে টিনেজ হয়ে যাওয়ার পর থেকে অনেক বিষয় নিয়ে বাবার সাথে আমি তর্ক করেছি, জেনে বুঝেই জানি আমি বাবা এটার বিপক্ষে। কিন্তু মানে যখন তর্কটা করছি তখন কিন্তু এটা খুব মানে একটা কী বলবো, একটা সুস্থ তর্ক হচ্ছে। মানে কোনো ঝগড়াঝাটি বা ও বাবা বলে আমার ঘাড়ে চাপিয়ে দিল, না না এটা নয়, ব্যাস এটা, ব্যাস কাজের মতন কনভারসেশন শেষ, যে যার কাজ করো, তা নয়। আলোচনা আলোচনা আলোচনা, এই যে ধরনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে যে গেছি, সেটা পরে বুঝেছি যে যে এটা 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 ডেলিবারেট ছিল বাবার আর কি। এবং এবং মানে অনেক মানে চিরকালই আর কি, যবে থেকে বড় হয়ে গেছি তবে থেকেই যে কোনো বিষয় নিয়েই কথাও বলতে পেরেছি, দ্বিমতও হয়েছি, যে না আমার কিন্তু এটা মনে হচ্ছে না, বলে আমার কথাটা আবার বললাম। তখন বাবাও বলেছে এরকম মনে হচ্ছে, কিন্তু এরকম 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 একটা ব্যাপারও হতে পারে এইভাবে। যে এই যে হ্যাঁ, এই আদান প্রদানের এই যে পরিসরটা বাবা ছেলের মধ্যে, এটা যে আমি আমার সব বন্ধু বান্ধবদের মধ্যে দেখতে পাচ্ছি তা নয়। কয়েকজনের মধ্যে পাচ্ছি, কয়েকজনের মধ্যে একেবারেই নেই, কয়েকজন কিছুই তার বাবাকে তার বলার ক্ষমতা নেই, কয়েকজন শুধুই বাবার নোটিশ মানে বাবার আদেশ মানছে। এই সব রকমই দেখছিলাম, পাশে আমারটাও ছিল। তো আমি তো এইটা খুবই নকল করি, মানে বাবার এই জিনিসটা আমি একদমই আমার প্যারেন্টিংয়ের ক্ষেত্রে একেবারেই মেনটেন করি, এবং চাই যে মানে আমি যেরকম আমার বাবাকে সব বলতে পেরেছি, সেরকম যেন আমার ছেলেও বলতে পারে, এবং আপাতত সেইটাই আছে। হ্যাঁ, তো সেটাই থাকবে আশা করি। আমরা বেশ 2 প্রজন্মের কথায় চলে গেছি ফেরা থেকে। এবার যদি ফেরার গল্পে আসি, একজন মানে তুমি একজন ছেলে, তো সেই জায়গা থেকে মানে এই সন্তানটি ঠিক কীরকম? এই সন্তান আসলে অনেক বেশি, আমরা সবাই যেরকম, তবে তাও অনেক বেশি একে সময় অনেকটা পেরে ফেলেছে আর কি। ওর জীবন ওকে অনেকটা অনেকটা নিংড়ে নিয়েছে। বয়স 40-40 কাছাকাছি, কলকাতা শহরে আছে, মানে নিজের বাড়ি ছেড়ে একটা বড় শহরে এসে গেছে কাজের প্রয়োজনে। তারপর ওর এই 40 বছর বয়স, ওখানে একটা মোটামুটি না, মানে পড়াশোনায় ভালো ছেলে বলতে যা বোঝায় সেরকমই একটা ওর স্টুডেন্ট লাইফটা ছিল। হ্যাঁ, না, পড়াশোনায় ভালো বলতে যা বোঝায় ঠিক সেরকমই একটা জীবন ও স্টুডেন্ট হিসেবে কাটিয়েছে। কিন্তু তারপর হয়তো কোনো প্রফেশনাল কোনো কোর্স হয়তো অতটা মানে করে উঠতে পারেনি, খানিকটা টাকা পয়সার অভাবের জন্য, অতটা কোনো একটা বিশেষ জায়গা থেকে হয়তো একটা ম্যানেজমেন্ট পড়তে পারেনি, করে একটা চাকরিও পেয়েছে, একটা ঠিক সময়ে চাকরি পেয়েছে। কিন্তু এই 42 বছর বয়সে দাঁড়িয়ে ও কিন্তু কলকাতা শহরে এখন একটা ফ্ল্যাট কেনার মতন ওর রোজগার নেই। বা আজকের দিনে আমরা সবাই জানি যে আগে যখন আমরা ছোটোবেলায় চাকরি একটা পেতে হবে, একটা চাকরির একটা নিশ্চয়তা আছে, এই শব্দটা চলে গেছে। চাকরির পাশ থেকে নিশ্চয়তা শব্দটা কারা যেন ইরেজার দিয়ে মুছে দিয়েছে। হ্যাঁ, এখন আমরা মানে তো আজকের কাজ করছি, পরের কাজটা জানি, তারপরের কাজটা অবধি ম্যাক্সিমাম জানি। তারপরে যেমন জানি না, আমার চাকরিজীবী বন্ধুরও প্রায় তাই অবস্থা। সেও জানে না যে পরের মাসটাতে তার চাকরি আছে না নেই, না কোন অবস্থায় থাকবে, সেও জানে না। এই রকম একটা পরিস্থিতিতে বেড়ে উঠছে যেমন বহু ছেলে কাতারে কাতারে মধ্যবয়সীর, পলাশও একজন তাই। ফলে তার বাড়িতে তার তো ফেরার কোনো উপায়ই নেই, কারণ ওই যেটা বলছি যে জীবন তাকে দিয়েছে একটা ঠেলা, এবং এবং ফিরতে চাইলেও তার আর উপায়ও নেই। হ্যাঁ,
এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে থাকা ছেলে। আর আমি আমার বাবার কথা বললাম, আর একটা অন্য জায়গাতেও বলেছি যে পলাশের সাথে, মানে যেটা সঞ্জয় মিশ্র যে চরিত্রটি করেছেন পান্নালাল, পলাশের সাথে তার বাবার সম্পর্কটা কিন্তু এতটা মধুর নয়। আমাদের ছবির গল্পটা এখান থেকে শুরু হয়, মানে আমাদের সম্পর্কটা একটু ঠান্ডা, একটু কোল্ড। হ্যাঁ, এবং অনেক ছেলের যেমন মা থ্রু পুরো কনভারসেশন বাবার সাথে হয়, পলাশের জীবনটাও খানিকটা এইরকমই। তো এই অবস্থায় বাবা ওর কাছে এসে পৌঁছায় একটা ঘটনাচক্রে, তারপর গল্প শুরু হয়। এই যে তুমি ভায়া মিডিয়ামের কথা বললে, সেক্ষেত্রে টলিউড এবং রাজনীতি দুটো তো চলে আসে। কি মনে হচ্ছে বর্তমান যেভাবে পরিস্থিতি ঘুরছে এবং যারা যারা টলিউডের দায়িত্বে আসছেন বলে শোনা যাচ্ছে, সেক্ষেত্রে এই যে এতদিন ধরে সবাই এখন বলছেন যে দমবন্ধ করা একটা পরিবেশ, কাজ করার ক্ষেত্রে একটা চেপে ধরা, মানে গলা চেপে ধরার মতন একটা অবস্থা, সেটা পরিবর্তন হবে নাকি আলটিমেটলি এরা যারা ছিল তার এবার থেকে ওরাই হয়ে যাবে? দেখো, এটা আমরা আশাই তো করবো যে একটা মানে একদম মানে রাজনীতিকরণ থাকবে না আমাদের ইন্ডাস্ট্রিতে। এরকম একটা পরিবেশ যেন দিতে পারে এই নতুন সরকার যারা এসছেন, তারা এরকম একটা পরিবেশ আমাদের প্রোভাইড যদি করতে পারেন, তাহলে তার থেকে ভালো আর কিছু নেই। বা এই যে রুদ্র, রূপাদি, পাপিয়াদি বা হিরণ, এদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো আমি পাপিয়াদি এবং হিরণের সাথে আমার একেবারেই পরিচয় নেই, কিন্তু যেহেতু রুদ্রকে বেশ অনেক কাজ করেছি, চিনি, রূপাদি সম্পর্কেও জানি, খানিকটা চিনিও। তো আমি জানি যে ওনারাও জানেন যে রাজনৈতিক নেতাদের দিয়ে কিন্তু এই ইন্ডাস্ট্রিকে আসলে চালানো যাবে না। এবং আমার ধারণা রূপাদি তার ইন্টারভিউতে বলেওছেন এই ধরনের কথা, রুদ্রও এই ধরনের কথা বলেছে। এবং আমাদের মনে হয় গোটা ইন্ডাস্ট্রিটি আসলে এটাই আশা করছে যে কোনো রকমের রাজনীতিকরণ আমাদের আসলে চাই না। সরকারের সাহায্য অবশ্যই লাগবে, সরকারকে একটা ইন্ডাস্ট্রির গ্রোথের জন্য সরকারের হেল্প চাই, সরকারের পরামর্শও কখনো কখনো লাগে, কিন্তু একেবারেই রাজনীতিকরণ চাই না। তো 15 বছর ধরে হয়ে যাওয়া একটা রোগ যেটা ছত্রে ছত্রে ঢুকে গেছে, সেটা এত তাড়াতাড়ি কি নিরাময় হবে, এটা প্রশ্নটা আসছে। কারণ পরমদা রিসেন্টলি বেশ কিছু কথা বলেছেন এবং তারপরে সোশ্যাল মিডিয়া জুড়ে হোক, সবটা জুড়েতেই নানা ধরনের মত চলে আসে যে তাহলে ওনাকে মানে পরমব্রত চট্টোপাধ্যায়কে কেন প্রচারে দেখা যাচ্ছে, নানা অন্য ধরনের কথা আসছে। এবং পরমব্রত চট্টোপাধ্যায় তোমাদের খুব কাছেরই, তোমাদের ফ্র্যাটার্নিটির, সে জায়গা থেকে এই রোগটা কি নিরাময়যোগ্য? দেখো, এটা মানে ভুলে গেলে চলবে না, বা এটা আমরা একেবারেই ঠান্ডা মাথায় যদি ভেবে নিই, তাহলে এটা নিয়ে আমরা শিওর হয়ে যাব যে এই গত 15 বছরের মধ্যে একটা দীর্ঘ সময় কিন্তু একটা ভীষণ একটা আজগুবি বিদঘুটে সময়ের মধ্যে দিয়ে আমরা গেছি। এবং মানে মানে সেটা এতটাই আজগুবি যেটা আগে কখনো কোনো দিন কোথাও হয়নি। এবং এখানে এত দিন ধরে হতে হতে সেটাকে বেশ আমরা একটা নিউ নর্মাল ভেবে নিয়েই অভ্যস্ত হয়ে গেছি। যে কারণে আমাদের এখান থেকে লাইন দিয়ে এত অভিনেতা রাজনীতির সাথে যুক্ত হয়েছে যে এই গত 15 বছরে আমি যখন বিভিন্ন রকমের ইন্টারভিউ দিতে বসেছি, লোকে আমাকে প্রশ্ন করে, তোমাকে রাজনীতিতে দেখা যাবে কি যাবে না, মানে এই প্রশ্নটাই আসতো না যদি না ওই একটা উদ্ভট পরিস্থিতি তৈরি হতো যে পৃথিবীর সমস্ত আর কোনো রাজ্যের কোনো অভিনেতাকে এই প্রশ্নটা শুনতে হয় না, কিন্তু আমাদের সব অভিনেতাকে, যে রাজনীতি করছে যে করছে না, সবাইকে যে প্রশ্নটা শুনতে হয়, তার কারণে আমরা একটা অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। এবং সেই বিদঘুটে অদ্ভুতপনাটাকেই আমাদের মনে হচ্ছিল যে এটাই তো নর্মাল, মানে তো ফলে এতদিনের পুরনো অভ্যাস থাকা সত্ত্বেও এটা একটা বিদঘুটে ব্যাপার ছিল। এটা পৃথিবীতে কোথাও হয় না, কোথাও হয়নি। আরও তারকারা যাচ্ছে প্রচারে, হ্যাঁ, দলে দলে তারকারা প্রচারে, এই মানে কোথায় যায় আমি জানি না, এত এত তারকা, হ্যাঁ, যে মানে কোথায় যেতে যায় আমি জানি না, মানে কোথায় এমপি মেগা সিরিয়াল করে আমার জানা নেই কোথাকার এমপি। তো আমাদের এখানে তো এরকম হয়, মানে মেম্বার অফ পার্লামেন্ট সে মেগা সিরিয়ালও করছে, মানে এরকম, মানে ব্যাপারটা এরকমই। তো এটা পৃথিবীতে আর কোথায় যে হয় আমার জানা নেই। তো এটা ভীষণ বিদঘুটে একটা টাইম, মানে এইখানে কোনো র্যাশনালিটি এখানে কাজ করে না, কাজ করছিল না। মানে তোমার ট্যাক্সের টাকা দিয়ে বিভিন্ন ক্লাবে দুর্গাপুজো হচ্ছে, এর মধ্যে যেমন কোনো র্যাশনালিটি নেই। হ্যাঁ, সরকার টেলিভিশনের বেস্ট অ্যাক্টরকে প্রাইজ দিচ্ছে অবধি ঠিক আছে, তাকে তাকে অর্থ পুরস্কার দিচ্ছে, এটার মধ্যে যেমন কোনো র্যাশনালিটি নেই, তেমনি অনেক কিছুর মধ্যে কোনো র্যাশনালিটি ছিল না। এবারে সেগুলোকে আমরা নর্মাল ভাবতে শুরু করেছিলাম। তো নিশ্চয়ই এই নতুন সরকারকে আশা করব যে এগুলো যে আসলে একটা অ্যাবনর্মালি ছিল, আবার এগুলো আবার এই এদের সময় দেখে সেটা আবার আমাদের মনে পড়ে যাবে যে একটা খুব অ্যাবনর্মাল টাইম আমরা পাস
ব্রাশ করেছি। তাহলে একটা সরল কথায় বলা যায়, ঘুটে পড়ে গোবর হাসে আমরা বলি, এটা বলতে পারি বিদঘুটে পড়ে জনতা হাসে। তো জনতাকে আবার আমরা হাসি মুখই দেবো, তার জন্য ফেরার তরফ থেকে যদি তুমি একটু নিমন্ত্রণ জানিয়ে দাও, কবে মুক্তি পাচ্ছে যদি জানি। হ্যাঁ, 29শে মে আমাদের ছবি মুক্তি পাচ্ছে ফেরা। ফেরা পৃথা চক্রবর্তীর আসলে এটা দ্বিতীয় ছবি। তো পৃথা একটা খুবই সম্ভাবনাময় পরিচালক। এটা যদি আপনারা আমার কথা শোনেন তাহলে আমার পৃথার সাথে কাজ করার অভিজ্ঞতায় এটাই মনে হয়েছে যে আর শুধু তাই নয়, এই ছবিতে সঞ্জয় মিশ্রা অভিনয় করেছেন। সঞ্জয় মিশ্রার প্রথম বাংলা ছবি। আমরা যারা অভিনয় পছন্দ করি, সিনেমা দেখি, ভারতীয় সিনেমা দেখি, তারা সবাই সঞ্জয় মিশ্রাকে জানি এবং উনি কী মাপের অভিনেতা সে সম্পর্কে আমাদের ধারণা আছে। এছাড়াও সোহিনী, প্রিয়াঙ্কা, সুব্রত দত্ত, প্রচুর অভিনেতা। আপাতমস্তক একটা বাংলা ছবি। আপনারা যারা বাংলা ছবি খুঁজছেন, বাঙালির ছবি খুঁজছেন, তারা সবাই 29 তারিখের পর থেকে বা 29 তারিখ থেকেই ফেরা দেখতে পাবেন আপনার নিকটবর্তী হলে। দেখবেন সবাই।